দীপঙ্কর সেদিন অনেক দূরে গিয়ে দাঁড়ালো। ওই যেদিন খিদিরপুরের মোড়ের কাছে আসতেই কিরণ বললে, তুই এখানে একটু দাঁড়া দীপু, আমি একটু ভিক্ষে করে নিই। সেই দিন সেদিন বেশ স্পষ্ট বিকেল হয়ে গেছে। তখন কতগুলো ট্রাম সোজা খিদিরপুরের দিকে চলে যাচ্ছে, আর কতগুলো যাচ্ছে কালীঘাটের দিকে। কয়েকটা জুতোর দোকান, মুসলমানদের রুটি মাংসের হোটেল, শিকে ফোটানো গরুর মাংস টাঙানো রয়েছে সার সার, আর বিরাট একটা উনুনের সামনে মোটা মোটা রুটি তৈরি করছে হাত দিয়ে। দীপঙ্করের খিদে পেতে লাগলো। অনেকদিন মাংস খায়নি দীপঙ্কর। মাংস খেতে বেশ লাগে। মাংস হলে সেদিন চেয়ে চেয়ে ভাত নেয় দীপঙ্কর। আর মাংস আর কদিনই বা হয় অঘোরদাদুর বাড়িতে। যেদিন হয়তো অঘোরদাদুর যজমানেরা প্রসাদ পাঠিয়ে দেয়, সেই দিনই মাংস হয়। আর তাছাড়া মাংস অঘোরদাদুর বাড়িতে বড় একটা হয় না। এদিকে কিরণ তখন গলাটা করুণ করে বলছে, ভদ্রলোকেরা দয়া করে পৈতে কিনে নিয়ে যাবেন, ভদ্রলোকেরা দয়া করে। হঠাৎই অবাক হয়ে গেল দীপঙ্কর। এ কি, কাকাবাবু না? রাস্তার ওই পাশে হঠাৎ যেন কাকাবাবুর মতো কাকে দেখা গেল। সঙ্গে আরও কয়েকজন লোক রয়েছে। কিন্তু কাকাবাবুর এইরকম চেহারা কেন? সেই কোট প্যান্ট টুপি কোথায় গেল? এই যেন অন্যরকম চেহারা হয়ে গেছে আজ। মাথার চুলগুলো উস্কো খুস্কো, পরনে ময়লা ধুতি, গায়ে একটা ছিটের কামিজ, একেবারেই যেন চেনা যায় না। এই খিদিরপুরেই কাকাবাবুর আপিস নাকি? এরকম পোশাকে তো কখনো দেখেনি কাকাবাবুকে। কাকাবাবু! এই ফুটপাত থেকে ওই ফুটপাত পার হতে গিয়ে পেছন থেকে ডাকলে দীপঙ্কর, কাকাবাবু! কাকাবাবু ফিরলেন। সঙ্গে লোকগুলো পেছন ফিরে চেয়ে দেখলে তার দিকে। কাকাবাবু, আপনি এখানে? আমি আপনাকে চিনতেই পারিনি একেবারে। এইরকম জামা কাপড়ে আপনাকে কখনো দেখিনি আগে। এদিকেই আপনার আপিস বুঝি? কি জানি, দীপঙ্করের মনে হলো কাকাবাবুর মুখখানা যেন অন্য দিনের চেয়ে গম্ভীর গম্ভীর। তার দিকে চেয়ে সেই রকম হাসলেন না, যেন প্রথমটা চিনতেই পারলেন না। দীপঙ্কর কাছে আসতেও যেন অভ্যর্থনার ইঙ্গিত দেখা গেল না দুই চোখে। তবে কি কাকাবাবু নয়? তবে কি ভুল করেছে দীপঙ্কর? কাকাবাবু, আমি দীপু, ওই অঘোরদাদুর বাড়িতে থাকি। এই কলেজ থেকে ফিরছি। এতক্ষণে যেন চিনতে পেরেছেন। বললে, তুমি দীপুবাবু? তা এখানে কি করতে? সেই কথার উত্তর না দিয়ে দীপঙ্কর বললে, আপনাকে আমি চিনতে পারিনি কাকাবাবু। আপনার এইরকম জামা কাপড়। কাকাবাবু বললেন, এমনি। তা আমি একটু ব্যস্ত আছি দীপুবাবু। তুমি অনেকদিন আসোনি কেন আমাদের বাড়িতে? আসবে বুঝলে, আসবে। তোমার সঙ্গে অনেক কথা আছে। তাহলে আমি এখন আসি, কেমন? কাকাবাবুর সঙ্গে লোকগুলো তার দিকে এতক্ষণ যেন সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখছিল। কাকাবাবুর সঙ্গে তারাও চলে গেল। দীপঙ্কর সেইখানে দাঁড়িয়ে দেখতে লাগলো। দেখলে কাকাবাবুর পাশের অন্ধকার একটা সরু গলির মধ্যে ঢুকে পড়লেন। দীপঙ্কর হঠাৎ কাকাবাবুর এরকম ব্যবহারে কেমন যেন হতবুদ্ধি হয়ে গেল। এখানে ওই রকম পোশাকে কাকাবাবু কি করছেন? আর সঙ্গের ওই লোকগুলোই বা কে? অন্ধকার গলির মধ্যে সবাই কেন ঢুকল? ওখানে কাকাবাবুর আপিস নাকি? ও আবার কিরকম আপিস? আর এই বা কিরকম চাকরি? এই সময়ে তো লোকেদের ছুটি হয়। এই সময়ে কাকাবাবু আপিসে ঢুকলেন নাকি আবার? কিন্তু দীপঙ্করকে এখানে দেখে তবে অমন গম্ভীর হয়ে গেলেন কেন? যেন ঠিক চিনতেই পারেননি। ওদিকে ফুটপাতে কিরণ তখনও সুর করে বলছে, ভদ্রলোকেরা দয়া করে পৈতে কিনে নিয়ে যাবেন, ভদ্রলোকেরা দয়া করে। দীপঙ্করকে দেখে কিরণ এগিয়ে এলো। বললে, কি রে, কোথায় গিয়েছিলি? তোকে খুঁজছিলুম। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কত হলো আজকে? কিরণ বললে, 11 পয়সা হয়েছে, এতেই হয়ে যাবে। কিন্তু লাইব্রেরির মেম্বার কেউ হতে চায় না। দীপঙ্কর বললে,
খুব খিদে পেয়েছে রে ভাই, পেটটা চোঁচো করছে। কিরণ বললে, ডাব খাবি? ডাব? আবার সেই ডাব। কিন্তু ডাব খেতেও তো অনেক দূর যেতে হবে। দীপঙ্কর বললে, ডাব তো সেই মন্দিরের কাছে, ওই কালীঘাটে। সে তো এখান থেকে অনেক দূর। এদিকে ডাবের দোকান নেই? কিরণ বললে, আছে। কোথায়? ওই ডকের ধারে একটা দোকান আছে, গাদা গাদা ডাব পড়ে থাকে নর্দমায়। কিন্তু কাটারি? কিরণ বললে, একটা দোকানের সঙ্গে ভাব করেছি, একটা পয়সা দিলে কাটারিটা ধার দেয়। পয়সা আছে তোর কাছে? দীপঙ্কর বললে, না। সে কি রে, তোরা কলেজে পড়িস আর একটা পয়সা পকেটে থাকে না তোদের? দীপঙ্কর বললে, কেন, তোর কাছে তো পয়সা রয়েছে। কিরণ বললে, ও তো পৈতের পয়সা, ও তো সব হিসেব দিতে হবে মাকে। কিন্তু লাইব্রেরির চাঁদার পয়সাও তো রয়েছে, তার থেকে একটা পয়সা নিলে কি হয়? কিরণ বললে, তা হয় না রে, ও তো আমার নয়। মাকেই বলে ওই পয়সা ছুঁতে দিই না। ও পয়সায় হাত দিতে পারবো না ভাই। ও লাইব্রেরির পয়সা, ও হচ্ছে পাবলিকের পয়সা, ও আমি ছুঁতে পারবো না। তাহলে? জীবনে কোথাও যখন কোনো হদিশ পাওয়ার সম্ভাবনা নেই, ঠিক তক্ষুনি এক এক সময় অকুলে কুল পাওয়া যায়। আর সেই দিন দীপঙ্করেরও ঠিক তাই হলো। এমনটা যে হবে ভাবতেও পারা যায়নি। এমনভাবে যে দেখা হয়ে যাবে হঠাৎ, তারও কোনো ঠিক ঠিকানা ছিল না। দীপঙ্কর অবাক হয়ে গিয়েছিল, আর তারপর কিরণও অবাক হয়ে গিয়েছিল। খিদিরপুরের সেই রাস্তার মোড়ের মাথায় হঠাৎ দেখা হয়ে গেল সেই ভদ্রলোকের সঙ্গে। সেই স্যুট পরা চেহারা, সেই ফিটফাট সাজগোজ, সেই ফর্সা লম্বা চওড়া গড়ন। হনহন করে কোথায় যেন চলেছেন। দীপঙ্কর প্রথমে দেখতে পায়নি। কিরণ দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো, বলে, আমাদের লাইব্রেরির মেম্বার হবেন স্যার? লাইব্রেরি? কোন লাইব্রেরি? দ্য কালীঘাট বয়েজ লাইব্রেরি। 500 বই আছে স্যার আমাদের, আরও বই কিনতে হবে অনেক, যদি কিছু সাহায্য করেন। এই বলে কিরণ ছাপানো রসিদ বইটা সামনে খুলে ধরলে, বললে, এই দেখুন স্যার, অনেকেই চাঁদা দিয়েছে। চাঁদা কালেক্ট করে আমরা আরও বড় লাইব্রেরি করব। এই দেখুন, এই ভদ্রলোক দিয়েছেন 1 টাকা, আর এই দেখুন, এই ভদ্রলোক 8 আনা। কালীঘাট? কালীঘাটে কোথায় তোমাদের লাইব্রেরি? নেপাল ভট্টাচার্য লেন। এখন ছোট ঘর আছে, পরে একটা বড় বাড়ি ভাড়া নেব। কালীঘাটের ঈশ্বর গাঙ্গুলি লেন চেনো? কিরণ এইবার সাহস পেয়ে গেল, বললে, ঈশ্বর গাঙ্গুলি লেন? ঈশ্বর গাঙ্গুলি লেনেই তো আমাদের প্রেসিডেন্ট থাকে। ওই তো আমাদের প্রেসিডেন্ট দীপঙ্কর সেন। 19-এর 1-এর বি ঈশ্বর গাঙ্গুলি লেন। 19-এর 1-এর বি? নম্বরটা শুনে ভদ্রলোক যেন কেমন বিচলিত হলেন বলে মনে হলো। চেয়ে দেখলেন প্রেসিডেন্টের দিকে। দীপঙ্কর তখন দূর থেকে কিরণের কাণ্ড দেখছিল। সামান্য ঝাপসা ঝাপসা অন্ধকার হয়ে এসেছে, ভালো করে দূরের মানুষকে চেনা যায় না। ভদ্রলোক তখন একেবারে দীপঙ্করের সামনে এগিয়ে এসেছে, বলে, গুড। তুমি দীপু? ভদ্রলোকের মুখে নিজের নাম শুনে দীপঙ্করও চমকে উঠেছে। ভালো করে চেয়ে দেখল দীপঙ্কর। যেন চেনা চেনা মনে হলো, যেন কোথায় দেখেছে অনেকবার। অনেকবার কথা বলেছে, কাছেও এসেছে। আর হঠাৎই মনে পড়ে গেল, আপনি আপনি এখানে? আমাকে চিনতে পারছো তুমি? আমি মিস্টার দাতার। অনেক দিন পর তোমার সঙ্গে দেখা। মিস্টার দাতার? এতদিন নামটাই জানত না দীপঙ্কর। সেই কুণ্ডপুকুরের ধারে দাঁড়িয়ে থাকতো দীপঙ্কর, আর লক্ষ্মীদের চিঠিটা নিয়ে ভদ্রলোকের হাতে দিত। চিঠিতে কি লেখা আছে তাও জানত না। চিঠি যাকে দিত তার নামও জানত না। শুধু একবার দেখেছিল লক্ষ্মীদি ভদ্রলোকের একখানা ছবি নিয়ে পড়ার টেবিলে বসে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর দীপঙ্করকে দেখে সেই ছবিটা লুকিয়ে ফেলেছিল।
সেই শিয়ার দাস যেদিন মারা যান, তারপর এতদিন নিয়ম করে চিঠি দিয়ে এসেছে। কত বর্ষা, বাদল, গ্রীষ্ম কেটে গেছে। দীপঙ্কর ম্যাট্রিক পাশ করেছে, মুখে অল্প অল্প গোঁফের রেখা উঠেছে। তা সেও অনেক দিন হয়ে গেল। তারপর একদিন সত্যি এসে হাজির হয়েছে। মিস্টার দাতার হঠাৎ বললেন, তোমরা চা খাবে? দীপঙ্কর কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কিরণ বললে, চা তো আমরা খাই না, তবে অন্য কিছু, চপ, কাটলেট কিংবা সিঙ্গাড়া, কচুরি। কিরণ বললে, তা খেতে পারি, আমাদের খুব খিদে পেয়েছে। মিস্টার দাতার বললেন, তাহলে চলো, তোমাদের খাওয়াবো আমি। এই বলে একটা মিষ্টির দোকানে গিয়ে ঢুকলেন। শ্বেত পাথরের টেবিল, হাত ধোবার জায়গা, কাচের গেলাস, সব আছে। মিস্টার দাতার একটা টেবিলের ধারে গিয়ে বসলেন। দীপঙ্করেরাও বসল। তারপর লুচি এলো, সন্দেশ এলো, পান্তুয়া এলো। কলাপাতায় করে দুইজনের সামনে লুচি মিষ্টি দিয়ে গেল। দীপঙ্কর বললে, আপনি খাবেন না? দাতার বললেন, আমি এসব খাই না, আমি চা খাবো খন। কিরণের দিকে চেয়ে দেখলে দীপঙ্কর, কিরণ তখন গোগ্রাসে সব গিলছে। এক একটা লুচির ভেতর এক একটা পান্তুয়া পুড়ে টপা টপ মুখে পুড়ে দিচ্ছে। কোনো দিকে কোনো খেয়াল নেই। নিমিষেই সমস্ত অদৃশ্য হয়ে যাচ্ছে। দীপঙ্করের মনে হলো কিরণ যেন বড্ড নির্লজ্জের মতো খাচ্ছে। বড্ড লজ্জা করতে লাগলো দীপঙ্করের। অচেনা লোক খাওয়াচ্ছে, একটু তো আস্তে আস্তে অনিচ্ছের সঙ্গে খেলেই তো মানায়। মিস্টার দাতার কি ভাবছে কে জানে। কিরণের দিকে চেয়ে বলে, আর খাবে? কিরণ মাথা নাড়ল। হ্যাঁ। তুমি? দীপঙ্কর বললে, না না। লজ্জা করছো নাকি? লজ্জা করো না, পেট ভরে খাও। কিরণ বললে, আমার কোনো লজ্জা নেই, আমাকে যত দেবেন আমি তত খাবো। আমি আর 4 দিন ডাব খেয়ে আছি। ডাব? কিরণ বলল, আজকে সকালে 10টা ডাব খেয়েছি, কালকে 20টা খেয়েছিলাম। দীপঙ্কর থামিয়ে দিলে, বলে, ওর বাবার খুব অসুখ, ও খেতে পায় না রোজ রোজ, তাই ডাবের শ্বাস খায় কিরণ। মিস্টার দাতার কথাটা শুনে অবাক হয়ে গেলেন। অনেক কথা জিজ্ঞেস করলেন। কিরণ কি করে, দীপঙ্কর কি করে, কেমন তাদের অবস্থা, কবে কিভাবে ভিক্ষে করে পড়াশোনা চালিয়েছে, আর তারপর কেমন করে টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি, কেমন করে প্রাণমথবাবু প্রতি মাসে সাহায্য করেন দীপঙ্করকে, কত টাকা করে সাহায্য করেন তাও জিজ্ঞেস করলেন। কিরণ বললে, আমার নিজের কিছু সাহায্যের দরকার নেই, আপনি বরং আমাদের লাইব্রেরির মেম্বার হন স্যার, মাসে মাসে 1 টাকা করেই দিন, আর কিছু চায় না। মিস্টার দাতার বললেন, মাসে মাসে 1 টাকা নয়, তাহলে 8 আনা? কিন্তু 8 আনার কম নিলে আর চলে না স্যার। না না, 8 আনা নয়, 2 টাকা, আমি 2 টাকা করে দেব। কিরণ অবাক হয়ে গেল। কিছুক্ষণের জন্য তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। দীপঙ্করও কেমন যেন হতবাক হয়ে গেছে। কতটুকুই বা জানাশোনা, কতটুকুই বা পরিচয় তাদের সঙ্গে। সেই লক্ষ্মীদের চিঠি দিতে গিয়েই যা মুখ চেনা, কখনো নামও জিজ্ঞেস করেনি তার, কখনো অনাবশ্যক কৌতূহলও প্রকাশ করেনি। শুধু একবার মনে হয়েছে, ভদ্রলোক কে, আর কেনই বা লক্ষ্মীদি তাকে চিঠি লেখে? কেন লক্ষ্মীদের বাড়িতে আসে না লোকটা? কেন এই লুকোচুরি? আর কেনই বা লক্ষ্মীদি তার চিঠির কথা কাউকে বলতে বারণ করে দিয়েছে? কেউ জানতে পারলে দোষ কি? তবে কি কোনো অন্যায় করছে? লুকিয়ে লুকিয়ে এই চিঠি দেওয়া অন্যায় বই কি? বিন্তিদি তো কাউকে চিঠি দেয় না, বিন্তিদিকে তো কেউ দেখতেই পায় না। লক্ষ্মীদি বিন্তিদের মতো নয় কেন? মিস্টার দাতার বললেন, আমার আপিসের ঠিকানাটা তুমি রাখো। এই বলে একটা কার্ড দিলেন। দীপঙ্কর কার্ডটা নিয়ে দেখলে, লেখা রয়েছে মিস্টার S.S. দাতার, 24B বউবাজার স্ট্রিট। দাতার বললেন, রোজ দুপুরে আমি অফিসে থাকি, আমার অফিসে এসে চাঁদা নিয়ে যেও তোমরা। তারপর একটু থেমে বললেন,
আর তোমাদের অ্যাডমিশন ফি আমি এক্ষুনি দিয়ে দিলাম, 5 টাকা। 5 টাকা? 5 টাকার নোটটার দিকে চেয়ে কিরণ যেন হাত বাড়াতেও ভুলে গেল। মিস্টার দাতার পকেট থেকে সিগারেটটা বার করে ধরালেন। সেই সিগারেট, সেই হুসহুস করে ধোঁয়া টানা। অনেক দিন অনেকবার ওই সিগারেট খাওয়া দেখেছে দীপঙ্কর। লক্ষ্মীদের চিঠিটা পড়বার সময় ওইরকম জোরে জোরে সিগারেট টানত, তারপর বলতো, ভেরি গুড। আগে লক্ষ্মীদের চিঠি নিয়ে গিয়ে দেবার সময় অনেক দিন রাগ হয়েছিল দীপঙ্করের। অনেকবার মনে হয়েছিল সে যেন অন্যায় করছে, সে যেন দোষ করছে। কিন্তু আজ এই প্রথম দীপঙ্করের মনে হলো সে ভুল করেছিল। ভদ্রলোকের সম্বন্ধে অন্যায় ধারণা করেছিল, সেটা তার ভুল হয়েছে। সত্যি তো মিস্টার দাতার ভালো লোক, লুকিয়ে লুকিয়ে লক্ষ্মীদের সঙ্গে ভাব করুক, কাউকে সে বলবে না। দাতার বলতে লাগলেন, তোমরা হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছ আমার টাকা দেওয়া দেখে, কিন্তু একদিন তোমাদের মতন আমিও ছোট ছিলাম। আমারও অনেক কষ্টের মধ্যে দিন কেটেছে, অনেক দিন না খেয়েও কেটেছে, অনেক দিন পকেটে একটা পয়সাও থাকতো না। কিন্তু পরে আমার অনেক টাকা, অনেক সম্পত্তি হয়েছিল। একদিন টাকার অভাবে পাগল হয়ে বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলাম। কিরণ হঠাৎ জিজ্ঞেস করলে, কোথায় পালিয়ে গিয়েছিলেন? দাতার বললেন, বর্মায় পালিয়ে গিয়েছিলুম। বর্মা? লক্ষ্মীদিদের দেশ তো বর্মায়। দীপঙ্কর যেন একটা যোগসূত্র খুঁজে পাবার চেষ্টা করলে। তবে কি বর্মাতেই লক্ষ্মীদের সঙ্গে ভাব হয়েছে মিস্টার দাতারের? খেয়ে দিয়ে টাকা পেয়ে কিরণের তখন মহাফূর্তি। পকেট থেকে পেন্সিল বার করে একটা রসিদ কেটে দিলে, 5 টাকার রসিদ। অ্যাডমিশন ফি, তারপর মাসে মাসে 2 টাকা করে চাঁদা। কিরণ জিজ্ঞেস করলে, আপনার ফুল নামটা কি লিখব? দীপঙ্কর রসিদটা এগিয়ে দিলে। তারপর মিস্টার দাতার বলতে লাগলেন, তোমাদের হতাশ হবার কোনো কারণ নেই। ডোন্ট বি ডিসহার্টেড বয়েজ। আমি একদিন পথে পথে ঘুরে বেরিয়েছি উপোস করে। তুমি ডাব খেয়েছো কুড়িয়ে, আমি কিন্তু তাও পাইনি। কিন্তু হতাশ হইনি। আমি এখন সব পেয়েছি। লোকে যা চায় সব পেয়েছি, আর লোকে যা না চায় তাও পেয়েছি। কিরণ বললে, ভজুদাকে আপনি চেনেন? ভজুদা? হু ইজ হি? কে তিনি? কিরণ বললে, ভজুদাও অনেক দেশ ঘুরেছে কি না, 7টা ভাষা জানে ভজুদা। ভজুদা নেপালি ভাষা জানে, বার্মিজ ভাষা জানে, ফ্রেঞ্চ। ভজুদা আমাকে বলেছে, কষ্ট চিরকাল কারোর থাকে না, কষ্টের একদিন শেষ আছে, একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের দেশে স্বরাজ আসবে, ইংরেজরাও চলে যাবে, আমাদের দেশের লোকই আমাদের দেশের রাজা হবে। ছোটবেলায় কালীঘাটে সোনার কার্তিকের ঘাটে এক সাধু আমাকে তাই বলেছিল। মিস্টার দাতার সব শুনলেন, তারপর বললেন, ঠিক ঠিক। বর্মায় মস্ত বড় একজন টিম্বার মার্চেন্ট মিস্টার বি মিত্র বলে একজন আছেন, তারও লাইফ হিস্ট্রি তাই। এখন তিনি প্রচুর টাকার মালিক। প্রোমে এত বড় বিজনেস আর কারণ নেই। দীপঙ্কর হঠাৎ বললে, লক্ষ্মীদের বাবা? হ্যাঁ, লক্ষ্মীদের বোন সতীও এসেছে কলকাতায়। মিস্টার দাতার বললেন, এসেছে? এই বলে কি যেন ভাবতে লাগলেন। তারপর হঠাৎ উঠলেন, বললেন, এইবার আমি উঠব, তোমরা বাড়ি যাও, ঠিক যেও কিন্তু আমার অফিসে। মিস্টার দাতার উঠে গিয়ে দাম দিয়ে দিলেন খাবারের। অনেকগুলো টাকা খরচ হয়ে গেল তার খাওয়াতে। যাবার সময় হঠাৎ দীপঙ্করকে আড়ালে ডাকলেন, শোনো। দীপঙ্কর কাছে গেল। দাতার বললেন, তোমার সঙ্গে লক্ষ্মীদির দেখা হবে নাকি আজ? হ্যাঁ, বলুন না কি বলতে হবে। তাহলে কাল আমার সঙ্গে একবার দেখা করতে বলো সেইখানে। দীপঙ্কর বুঝতে পারলে না, জিজ্ঞেস করলে, সেখানে কোথায়? সেখানে বললেই বুঝতে পারবে তোমার লক্ষ্মীদি, আর কিছু বলতে হবে না। মনে থাকবে তো? কাল, কাল সকালে। এই বলে ভদ্রলোক চলে গেলেন।
কিরণ অনেক দিন পর পেট ভরে খেয়েছে, 5 টাকা চাঁদাও পেয়েছে। এত চাঁদা আজ পর্যন্ত কেউ দেয়নি। চণ্ডীবাবুরা এত বড় লোক, তাদের বাড়ির ছেলে রাখালও দেয়নি। ব্যারিস্টার পালিতে ছেলে নির্মলও দেয়নি। দুনি কাকা, পঞ্চাদা, মধুসূদনের বরদা কেউই দেয়নি, বরং টিটকিরি করেছে। কিরণ বললে, লোকটা খুব ভালো না রে দীপু, খুব ভালো লোক, কত খাওয়ালে আমাদের। এখন 4 দিন আমার কিছু না খেলেও চলবে। দীপঙ্করেরও মনে হলো লোকটা সত্যি খুব ভালো। কতটুকুই বা আলাপ, কী বা সম্পর্ক। সামান্য কয়েকদিন চিঠি নিয়ে গিয়ে দিয়ে এসেছে, তাতেই এত খাতির, এত আপ্যায়ন। কিরণ 5 টাকার নোটটা জামার পকেট থেকে বার করে ভালো করে দেখলে, যেন বিশ্বাসই হচ্ছে না তার। 5 টাকার নোট। কাগজটা পকেটে ভাঁজ করে রেখে বললে, 5 টাকার নোটগুলো বেশ দেখতে না রে। তারপর বললে, তোর জন্যই টাকা কটা পেলুম দীপু, তুই না থাকলে দিত না। ও কে রে, তোকে চিনলে কি করে? কিন্তু দীপঙ্কর তখন হঠাৎ যেন অন্যমনস্ক হয়ে পড়েছে। টাকাটার দিকে চেয়ে মনে হলো একটা কথা, টাকাটা দিলে বলে কি লোকটা ভালো? এতদিনের সব ঘৃণা, সব অপবাদ কি ওই 5টা টাকাতেই উবে গেল? টাকার জন্য কি কিরণ তবে প্রশংসা করছে দাতারকে? টাকা আর খাওয়ানো। যদি টাকাটা না দিত, যদি না খাওয়াতো, যদি অন্য লোকের মতো পুলিশে ধরিয়ে দেবার ভয় দেখাতো, তাহলে তাহলে তো অঘোর দাদু ঠিক কথাই বলেছে। টাকা দিয়ে তো সব কেনা যায়, সংসারের সব কিছুই তো টাকাতে কেনা যায়। স্নেহ, ভালোবাসা, বিবেক, গয়না, চাল ডাল, নুন তেল, সব কিছু। কিরণ বললে, কিরে, কথা বলছিস না যে? পাশ দিয়ে একটা ট্রাম পুলের ওপর থেকে শোঁ শোঁ করে নামছে। দীপঙ্কর অন্যমনস্ক ছিল, একেবারে তার গায়ের পাশ দিয়ে চলে গেল ট্রামটা। দীপঙ্কর এক মুহূর্তে পাশে সরে দাঁড়ালে, আর একটু হলেই একেবারে যেন চাপা পড়ে যেত। তা একদিন হয়তো দীপঙ্করের মা তখন রান্না চাপিয়েছে। বিকেলবেলাটা একটু ফুরসত থাকে হাতে। তখন দীপু কলেজ থেকে আসে না। এখন ছেলে বড় হয়েছে, কিছু বলেও যায় না, কোথায় কোথায় যায়। সন্ধে হয়ে আসে, আর তখন এসে হাজির হয়। তারপর হারিকেন জেলে পড়তে বসে। ও মেয়ে, মেয়ে! হঠাৎই একদিন অঘোরদাদু নেমে আসে দোতলা থেকে। তখন চোখে অঘোরদাদু দেখতে পায় না, কিন্তু দেওয়াল ধরে ধরে এসে দাঁড়ায়, বলে, ও মেয়ে, মেয়ে! মুখ পুরো কানেই শোনে না। কি বাবা? এই বলে মা সামনে এসে দাঁড়ায়, বলে, আপনি এখন কি করতে এলেন বাবা? ভাত খাবেন? মুখ পোড়াটা কোথায়? বলি, গেল কোথায় মুখ পোড়াটা? মা বুঝতে পারে না, বলে, কে বাবা, কার কথা বলছেন? আবার কার কথা বলবো? মুখ পোড়া আবার কটা আছে বাড়িতে শুনি? ছিটের কথা বলছেন নাকি ফোঁটা? অঘোরদাদু রেগে গেল, বলে, আরে সেগুলো কি মুখ পোড়া? সেগুলো তো হারামজাদা। তাহলে কার কথা বলছেন? দীপু? হ্যাঁ রে মেয়ে, সেই তো আসল মুখ পোড়া। তা মুখ পোড়া পাশ করে আমায় পেন নাম করলে না যে? মুখ পোড়া ভেবেছেটা কি? মুখ পোড়া কি সাপের 5 পা দেখেছে? মুখ পোড়া কি? বলতে বলতে অঘোরদাদু ফোগলা দাঁতের মধ্যে কথাগুলো আটকে যায়। ও মা, সে কি কথা? ও দীপু! দীপু পড়তে পড়তে উঠে এলো। মা বললে, তোর দাদুকে প্রণাম করিসনি তুই? সে তো অনেক দিন হলো পাশ করেছে বাবা, এখন তো কলেজে পড়ছে। ওর বই কিনবার জন্য আপনি টাকা দিলেন, ওর জামাও কিনে দিলেন। দীপঙ্কর অঘোরদাদুর পায়ের কাছে ঢিপ করে মাথা ঠেকিয়ে প্রণাম করলে। অঘোরদাদু তখন লাঠিটা নিয়ে চিৎকার করে উঠেছে, বেরো, বেরো মুখ পোড়া, বেরিয়ে যা। আমি কেউ নই মুখ পোড়া, আমি তোর কেউ নই। আমাকে অপগেরাচ্ছি?
এই বলতে বলতে এক পা পিছিয়ে লাঠিটা বাগিয়ে ধরলে অঘোর দাদু। মা বললে, আমারই ভুল বাবা, আমি কোথা থেকে পড়াবো, কোথায় টাকা পাবো এই ভাবনাতেই অস্থির ছিলাম, তাই আপনাকে আর বলতে পারিনি। অঘোর দাদু তবু শান্ত হয় না, চিৎকার করতে করতে বলে, আমাকে অপগ্রাহ্যে, আমার বাড়িতে থেকে আমারই খেয়ে আমাকেই কলা দেখাবি মুখ পোড়া? গুনে গুনে অতগুলো তুলসী দিলুম ঠাকুরকে, দাঁড়া দেখাচ্ছি তোর পাশ করা দাঁড়া দেখাচ্ছি। এই বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল অঘোর দাদু। মা খুব রাগ করতে লাগলো, বললে, আমার না হয় মনে ছিল না, আমার 7টা ভাবনা মাথায় ঘুরছে, তা তোর কি খেয়াল করতে হয় না? কি করিস বলতো সারাদিন? কেবল খাওয়া আর কলেজে যাওয়া, আর তোর কি কাজ শুনি? চুন্নুনি সকালবেলা বাজারে যায়, হিসেব করে করে বুঝিয়ে দেয় মা। বলে, এই 4 আনার মধ্যে সব আনতে হবে চুন্নুনি, বুঝলে বাছা? চুন্নুনি তখন ফোড়ন কাটে, বলে, 4 আনায় কেমন করে আনি আমি তো গুণ জানি নেকো। ওর বেশি আমি দিতে পারবো না বাছা, বেশি লাগে তো বাবার কাছে গিয়ে চেয়ে নিয়ে যাও, আমি জানি না। তা চুন্নুনি জানতো অঘোর দাদুর কাছে গিয়ে পয়সা চাইবার কারোর সাহস নেই। গজগজ করতে করতে ঝুড়ি নিয়ে বাজারে চলে যেত। তারপর অনেক বেলা করে যখন আসতো, তখন উনুনের কয়লা পুড়ে ছাই হয়ে গেছে। তা হ্যাঁ গো চুন্নুনি, এই এখন বাজার আনলে তুমি? কখন রান্না করবো আর কখন খেতে দেবো শুনি? শুকনো পুঁই শাক, চিংড়ি মাছ, 1 ফালি কুমড়ো, আধসের আলু, একটা বেগুন, এমনি আরও কটা জিনিস এনে ফেলতো চুন্নুনি। আর উত্তরে চুন্নুনি বলতো, আমি আর পারবো নি গো বাজার করতে। তা পারবে না তো বাবাকে গিয়ে বলো, আমাকে বলে কী লাভ বাছা, আমি কে? চুন্নুনি বলতো, তা সব কথাই তুমি বাবাকে দেখাও কেন বলো তো দিদি? বলি, তুমি কি কেউ নও? বলি, তুমি তো এই বাড়ির লোক গো। মা আরও রেগে যেত, তাড়াতাড়ি তরকারিগুলো বটিতে কুটতে কুটতে বলতো, না না, আমি এই বাড়ির কেউ নই আমি এই বাড়ির কেউ হতে যাব কেন শুনি? আমার কপাল পুড়েছে তাই তোদের বাড়ি এসে ভাত রাঁধছি। আমার ছেলে মানুষ হলে আমি এখানে আর ভাত রাঁধবো ভেবেছিস? আর তখন বিন্তিদি দরজার কাছে এসে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনত। যতক্ষণ মার সঙ্গে চুন্নুনির কথা হতো, ততক্ষণ কিছু মুখ খুলে সে বলতো না, যেন মহা অপরাধ করেছে সেই বাড়িতে মেয়ে হয়ে জন্মে, যেন মহা অন্যায় করেছে সে এখানকার সকলের চোখের সামনে বড় হয়ে। যখন বিন্তিদি ছোট ছিল, তখন এতটা বুঝতে পারেনি। এই কালীঘাটের আরও 10 জন ছেলেমেয়ের মতো খোলা আকাশ আর ভাঙা ছাদের তলায় মানুষ হয়েছে। দেখেছে এক বৃদ্ধ অথর্ব সংসার বিরাগী মাতামহ আর 2টি ভাইকে। ভাই দুটি কখন একে একে বাড়ি ছেড়ে বাইরের জগতে নিজেদের হারিয়ে ফেলেছে, কখন নিঃসঙ্গ হয়ে গেছে সমস্ত মন, কিছুই তার খেয়াল ছিল না। তারপর একদিন অত্যন্ত নিঃশব্দে টিপি টিপি পায়ে যখন যৌবন এসেছে, তখন ভয়ে ভয়ে আত্মগোপন করেছে একেবারে নিজের অন্তঃস্থলের অন্তঃপুরে। তার সেখানকার সেই বন্দিত্বের সংবাদ কেউ রাখেনি, রাখবার প্রয়োজনও অনুভব করেনি। এক জানত, চুন্নুনি। ছোটবেলা থেকেই ওই চুন্নুনি ছিল একাধারে সব। রান্না করেছে, খাইয়েছে, বাজার করেছে, আবার উঠোনও ঝাঁট দিয়েছে। আর ওই চুন্নুনি ছিল তখন মায়ের মতন। কিন্তু চুন্নুনিও একদিন বুড়ি হয়ে গেল, চোখে ছানি পড়ল। সেও বুঝতে পারলে না মেয়েটার কথা। আর তখন এলো দীপুর মা। তখন হঠাৎ যেন একটা আশ্রয় মিলল তার, হঠাৎই যেন একটা আশ্বাস মিলল। তখন এসে বলতো, দিদি। তরকারি করতে করতে মা বলতো, কি রে, কিছু বলবি মা তুই? আর কথা শোনা যেত না বিন্তির। বিন্তির মুখে তখন কথা বন্ধ হয়ে গেছে। মা আবার বলতো, কি বলছিলি মা, বল না। তুমি চলে যাবে দিদি? ও মা, তুই বুঝি ভয় পেয়ে গেছিস অমনি? দূর, আমি কোথায় যাব বাছা,
আমার সেই চুলো ছাড়া আর কোথায় যাবার জায়গা রেখেছে ভগবান? আমার দীপু আবার মানুষ হবে আর আমি নাকি আবার তাই দেখব। তুইও যেমন। মিন্তির মুখে তখন কোনো কথা নেই। মা বলতো, তোর কোনো ভাবনা নেই মা, তোর একটা হিল্লে করে দিয়ে তবে যাব, দেখিস। মিন্তি যেন মনে মনে সান্ত্বনা পেত মার কথা শুনে। কিসের আশ্বাস, কিসের সান্ত্বনা তা সে জানত না, তা প্রকাশ করতেও পারত না, কিন্তু তবুও মনে হতো মার অভয় পেয়ে বিন্তিদি যেন বড় আশ্বস্ত হয়েছে। তারপর নিজের ঘরের দরজাটার সামনে বসে মার রান্না দেখত। যখন অনেক রাত হতো মা বিন্তির ঘরে গিয়ে বলতো, দরজাটা বন্ধ করে শুয়ো বাছা, দরজায় খিল লাগিয়ে দিও, যদি দরকার হয় আমাকে ডেকো, বুঝলে মা? তারপর একদিন ছিটেকে খেতে দিয়ে মা বলতো, তা হ্যাঁ বাবা, তোমরা উপযুক্ত ভাই থাকতে ছোট বোনটার বিয়ে দেবে না? এ কেমন কথা? ছিটেফোঁটা কেউই বাড়ির ব্যাপারে বড় থাকে না কোনো দিন, বাড়ির সঙ্গে কেবল খাওয়ার সম্পর্ক তাদের, তাও অঘোর দাদুকে লুকিয়ে। অঘোর দাদু যদি জানতে পারতো যে ছিটেফোঁটা বাড়িতে খেতে আসে তাহলে অনর্থ বাধাত। খেয়ে নিয়ে আঁচিয়ে আবার বেরিয়ে যেত তারা। একদিন ফোঁটাকেও ওই কথা মা বললে, তা তোমরা উপযুক্ত দাদা রয়েছ, বোনটার কথা তো তোমরা কেউ একবার ভাবছ না? বাড়িতে শুধু খাওয়া, খেতেই আসে দুইজনে। হয়তো খেতে আসবার আগে একবার গঙ্গা স্নান করে বাড়িতে এসে ঢোকে। খেতে খেতে ফোঁটা বলতো, তা আমি কি করব দিদি, বুড়োটা বেঁচে থাকতে সে আমরা কি করব? উনি বুড়ো মানুষ, ওনার কি চোখ আছে? ওনার কি খাটবার ক্ষমতা আছে? ক্ষমতা তো নেই, কিন্তু মুখে খুব তেজ আছে 16 আনা। শালা মুখের তেজের জ্বালায় বাড়িতে পর্যন্ত টিকতে দেয় না কাউকে। মা বলতো, তা বুড়ো হলে মানুষ ওই রকমই হয়ে যায় বাবা, তার জন্য কি রাগ করা চলে? এই যে খেতে পাচ্ছ দুবেলা, এও তো ওনারই দৌলতে। উনি রোজগার করে আনছেন বলেই তো 2 বেলা মুখে দিতে পারছো তোমরা। মাইরি আর কি, খেতে দেবে না মানে? বুড়োর বাপ খেতে দেবে, বুড়োর 14 পুরুষ খেতে দেবে। খেতে না দিলে বুড়োকে দেখে নেব না একচোট, মাথায় থানিট মারব না। এরপর আর বেশি কথা বলা চলে না, বেশি কথার মানুষও নয় ছিটেফোঁটা। খেয়ে উঠে আর 1 মিনিটও দাঁড়ায় না কেউ, উঠোনের কলে চৌবাচ্চায় আঁচিয়ে নিয়ে সোজা বাইরে চলে যায়। তারপর বাইরে গিয়ে একটা বিড়ি ধরিয়ে লম্বা করে ধোঁয়া ছাড়ে। তারপর সারা দিনের মধ্যে আর তাদের দেখা পাওয়া যায় না। তখন ছোট একটা পেতলের হাঁড়িতে আলো চালের ভাত একেবারে পুড়ে যাবার অবস্থা। কলতলা থেকে মা ডাকে, ওমা ও বিন্তি, ওমা, বাবার ভাতটা পুড়ে গেল, নাবালি না? অঘোর দাদুর ভাতটা মা আর নামায় না, ওটা নামাবার ভার বিন্তিদির ওপর। বিন্তি বলে, তুমি নামালেই তো পারতে দিদি। না বাছা, বামুনের ভাত উচ্ছিষ্ট করে পাতক হব নাকি? তা আমাদের ভাত যে তুমি নামাও। মা বলে, তোমরা হলে আমার মেয়ের মতন, চুন্নুনির হাতির ছোঁয়া খেয়ে তুমি মানুষ হয়েছ, আর আমার ছোঁয়া খেলে কি আর এমন দোষ? তাই এমনি করেই একদিন দীপুর মা এসে অঘোর দাদুর বাড়ির সমস্ত ভার মাথায় তুলে নিয়েছিল। এমনি করেই একদিন বাড়ির ভাত রাঁধা থেকে শুরু করে বাজার করা, হিসেব রাখা, নাতি নাতনি মানুষ করা, সব কাজের ভারই এসে পড়েছিল দীপুর মার ওপর। অঘোর দাদু কখনো টাকা দিয়েছে, কখনো দেয়নি, কখনো ঝগড়া করতে হয়েছে মাকে, কখনো বা তর্ক করতে হয়েছে। অঘোর দাদুর কাছ থেকে বিন্তির শাড়ি সেমিজ কেনার টাকাও যেমন আদায় করতে হয়েছে জোর করে, অঘোর দাদুর বাড়িঘর সারানোর টাকাও তেমনি আদায় করতে হয়েছে। বুড়ো টাকা খরচই করতে চায় না। অঘোর দাদুর কেবল মনে হয় সংসারে সবাই বুঝি তার টাকার দিকে লোলুপ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। অঘোর দাদুর কাছে সংসারে সবাই ছিল যেন অঘোর দাদু। কিন্তু সেই অঘোর দাদুই বোধহয় একদিন বুঝতে পেরেছিল সংসারে আরেক ধরনেরও মানুষ আছে। একদিন রাত্রে হঠাৎ চণ্ডীবাবুদের বাড়ি ডাকাতি হয়ে গেল। চণ্ডীবাবুদের রাধাকৃষ্ণ বিগ্রহের গায়ের গয়না চুরি হয়ে গেল সকলের চোখকে ফাঁকি দিয়ে। রামধনী দারোয়ান গেটের পাশে শুয়ে থাকত, সেও কিছু টের পায়নি।
আগের দিন সন্ধেবেলা কুলো পুরোহিত এসে পুজো করে গিয়েছেন। আরতি হয়েছে, ভোগ হয়েছে, সেবা হয়েছে, ধূপধুনো জ্বলেছে, কাঁসার ঘণ্টা বেজেছে, যা যা রোজ হয় তার সবই হয়েছে। হঠাৎই পরের দিন ভোরবেলা দেখা গেল ঠাকুরবাড়ির দরজার তালা ভাঙা। বিগ্রহের গলার 50 ভরি সোনার হার আর মাথার মুকুটের সোনার মণিটা নেই। চণ্ডীবাবুরা বড়লোক, তাদের লোকসান গায়ে লাগে না অত। কিন্তু তারপর থেকেই অঘোর দাদুর চোখের ঘুম আর দিনের বিশ্রাম সব ঘুচে গেল। আশেপাশে একটা কিছু আওয়াজ হলেই চিৎকার করেন, কে কে রে, কে রে মুখ পোড়া? দীপঙ্কররা যখন কালীঘাটে এসেছিল তখন এমন কালীঘাট ছিল না। ছোট ছোট খড়ের চালা আর সরু সরু গলি। গলি দিয়ে এইখান থেকে একেবারে ওই মন্দিরে যাওয়া যেত 1 মিনিটের মধ্যে। কার বাড়ির পাঁচিল ডিঙিয়ে কারোর বাড়ির উঠোনের মধ্য দিয়ে একেবারে 1 নিমিষেই চলে যাওয়া যেত ভবানীপুর পর্যন্ত। অঘোরদাদু ছাদে উঠলে এদিক ওদিক কত গাছ দেখা যেত। রাত্রিবেলা হঠাৎ ঘুম ভেঙে ঘরের জানালা দিয়ে দীপঙ্কর চোখ মেলে দেখত আকাশের গায়ে হেলান দিয়ে অনেকগুলো দৈত্য যেন মাথা ভর্তি জটা নিয়ে এই দিক ওদিক করছে। দিনের বেলায় নারকোল গাছগুলোয় যে রাত্রিবেলার দৈত্য হয়ে উঠত তার বোধহয় মনে থাকতো না তখন। ও মেয়ে, ও মেয়ে, মুখ পোড়া কানেও শোনে না। তখন অনেক রাত। অঘোরদাদু খড়ম পায়ে একেবারে দীপুদের ঘরের সামনে এসে ডাকতে শুরু করেছে। দীপঙ্কর তখন খুব ছোট, খুব ছোট। কোথাকার কোন হুগলি জেলার ব্যাটরা গ্রাম থেকে সবে উঠে এসেছে অঘোরদাদুর বাড়িতে। না আছে একটা আশ্রয়, না আছে একটু সম্বল। অঘোরদাদু বললে, কিসের শব্দ হলো মেয়ে? কই কিছু শব্দ শুনিনি তো। কিসের শব্দ? অঘোরদাদু বললে, শব্দ শোনোনি? তাহলে আমি যে শুনলুম। অঘোরদাদু কয়দিন ধরে ছটফট করতে লাগলো। রাতেও ঘুম নেই, দিনেও ঘুম নেই। যজমান বাড়িতে পুজো করতে যাওয়া সময় মতো হয়। ঘরের তালাটা বারবার করে টেনে টেনে বন্ধ করে। বাইরে গিয়ে রিকশায় উঠে আবার ফিরে আসে, আবার তালাটা টেনে টেনে দেখে, আবার বাইরে যায়। কোথাও গিয়ে তার শান্তি নেই মনে। এসেই হাঁপাতে হাঁপাতে তালাটা টেনে আবার দেখে। তারপর একদিন ডাকাতি হলো গঙ্গার ওপারে। ডাকাতেরা ওই পারে ডাকাতি করে এই পারে কালীঘাটের শয়নগরে এসে সিন্দুক ভেঙে খালি করেছে। তখন অঘোরদাদু আর ঠিক থাকতে পারলেন না। আবার একদিন রাত্রে এলো। ডাকলে, মেয়ে, ও মেয়ে, মেয়ে। কি বাবা? তুমি এই ঘরেই এসে শো বাছা, আমি আর মুখ পোড়াতে জ্বালায় পারিনি। কিন্তু আপনি, আপনি কোথায় শোবেন? তা সেই দিন থেকেই তাই ঠিক হলো। দীপঙ্করকে নিয়ে মা শুতে লাগলো অঘোরদাদুর ঘরে। মাকে লোহার সিন্দুকটা পাহারা দিতে হলো সেই দিন থেকেই। আর সেই দিন থেকেই অঘোরদাদু দোতলার ঘরটায় নিজের শোবার ব্যবস্থা করলে। কিন্তু তবুও অঘোরদাদুর ভাবনা কমেনি। প্রথম প্রথম দিনের মধ্যে 10 বার অঘোরদাদু এসে দেখে যেত। বলতো, মুখ পোড়া তালাটা ঠিক আছে তো? এই বলে তালাটা টেনে টেনে দেখতো বারবার। তারপর বলতো, ছিটে ফোঁটা তোমার ঘরে আসে না তো মেয়ে? মা বলতো, না বাবা, এলে মুখ পোড়াদের বাড়ি ঢুকতে দেবে না, এই বলে রাখলুম। একদম বাড়িতে ঢুকতে দেবে না, খ্যাংরা মেরে দূর করে দেবে। তা ওরা খাবে কি বাবা? আপনি না খেতে দিলে ওরা খাবে কি? ওরা তো আপনার নিজের নাতি। শুনে অঘোরদাদু রেগে যেত। নিজের নাতি না কচু পোড়ার নাতি? অমর নাতি আমার দরকার নেই। আমি অমর নাতির মুখ দেখতে চাইনি। মুখ পোড়া নাতি নাতনি আমার সঙ্গে বাতি দেবে বলি আমার পিন্ডি চটকাবে মুখ পোড়ারা। মা একদিন বলতো, তা আমার দীপুও তো একদিন বড় হবে বাবা, তখন তখন দীপু যদি সিন্দুক ভাঙে? অঘোরদাদু বলতো, তা টাকা বড় না ছেলে বড় রে মেয়ে? টাকার চেয়ে ছেলে বড় হলো তোর কাছে? খুব সাবধান মেয়ে, ছেলেকে বিশ্বাস করিস নে মেয়ে। মুখ পোড়া ছেলে সব পারে। ছেলে তোর গলায় ছুরি বসাতেও পারে। ও ছেলে মেয়ে নাতি নাতনি জামাই ভাগ্নে মুখ পোড়াদের কাউকে আমি বিশ্বাস করি নে।
তাহলে বিশ্বাস করব টাকাকে? টাকাই তো সব মুখ পোড়া। টাকা আছে বলেই তো বেঁচে আছি রে মুখ পোড়া। টাকা আছে বলেই তো খেতে পাচ্ছি রে মুখ পোড়া। টাকাই তো ধর্ম, টাকাই তো জপ তপ রে মুখ পোড়া, টাকাই তো ঠাকুর রে। কথাগুলো দীপঙ্কর সেই ছোটবেলা থেকে শুনে আসতো অঘোর দাদুর মুখে। মা বোধহয় বিশ্বাসও করতো, আবার বিশ্বাসও করতো না। একদিন টাকার জন্যই তো দেশ ছাড়তে হয়েছে, গ্রাম ছাড়তে হয়েছে, শ্বশুরের ভিটেও ছাড়তে হয়েছে মাকে। আর ওই টাকার জন্যই তো মা একদিন রাত দুপুরে ব্যাটরা ছেড়ে দীপুকে কোলে নিয়ে এইখানে পালিয়ে এসেছে। ওই টাকার জন্যই তো বাবাকে খুন করেছে ডাকাতেরা। অনেকদিন দুপুরবেলা অকারণে মার চোখ দিয়ে জল পড়তে দেখেছে দীপঙ্কর। কোথাও কিছু নেই, মা চোখের জলটা আঁচলে হয়তো মুছে ফেলেছে। দীপঙ্কর প্রথম প্রথম কিছুই বুঝতে পারত না। চুন্নুনি বাজার থেকে কলাটা মূলোটা আনলে মা খুঁটিয়ে খুঁটিয়ে দর জিজ্ঞেস করত। দর শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসতো বুক চিরে। বলতো, এই শুকনো একটা আমের কষি, তাও আবার পয়সা দিয়ে কিনতে হচ্ছে মেয়ে। আর বলতো, দীপুদের বাগানে একবার ঘুরে এলে এক চুবড়ি আম, কেউ খাবার লোক নেই। দীপু জিজ্ঞেস করতো, সেখানেই চলো না মা। মা থেমে যেত, বলতো, ভগবান যদি দিন দেয় তো যাস, আমি আর দেখতে পাবো না সেসব। তা সেই মর্মান্তিক গল্প শুনেছে একদিন মার কাছে। সকালবেলা বাবা গিয়েছিল কাছারিতে, জমি নিয়ে জ্যাঠতুতো ভাইয়ের সঙ্গে মামলা। মামলা 2 বছর ধরে চলছে। মামলা নিয়ে উকিল মুহুরি করতে হচ্ছে, কেবল সদর আর ঘর। মা বলতো, জমি নিয়ে তোমার এত হেনস্থার দরকার কি? ও জমি তুমি ছেড়ে দাও, ও বড় নচ্ছার জিনিস। বাবা বলতো, আমার জমি তা বলে ছেড়ে দেব? দীপু বড় হয়ে আমাকে দুষবে না? হায় রে, সেই দীপুই আবার বড় হবে একদিন, সে কথা কি মা ভেবেছিল? আর সেই দীপুর ভবিষ্যতের জন্যই মামলা। অথচ কোথায় রইল দীপু, আর কোথায় রইল সেই জমি, আর কোথায় বা রইল সেই মানুষটা? সন্ধে হয়ে গেল, তখনও আসে না। রাত নিম্নতি হয়ে গেল, তখনও আসে না। এইবার মার মনে সন্দেহ হলো। দীপু তখন ঘুমোচ্ছে। আস্তে আস্তে মা দরজাটা খুলে একবার বাইরেটা দেখলে। সামনে একটা চালতা গাছ ছিল। সেই চালতা গাছের তলা দিয়ে কাছারি যাবার রাস্তা। মা একবার হাঁক দিলে। বউ মানুষ, তবুও যেন কোথা থেকে সাহস ফিরে এলো বুকের মধ্যে। ডাকলে, ও গোলাম, গোলাম মোল্লা। গোলাম মোল্লা ছিল দীপুর বাবুর ছিট প্রজা। চাকরান জমি দিয়ে তাকে রেখেছিল দীপুর বাবা। কাঠ কেটে দিত, বাগানের আম কাঁঠাল পেড়ে দিত, বাঁশ কেটে দিত। ফাই ফরমাস সবই সারত গোলাম মোল্লা। বিপদের দিনে সেই গোলাম মোল্লাকে ডাকলে প্রাণপণে। গল্প শুনতে শুনতে দীপঙ্কর জিজ্ঞেস করলে, তারপর? তা সেই একদিন গেছে দীপুর মার জীবনে। মানুষটা সকালে খেয়ে দিয়ে কাছারি গেছে, তখনও এলো না। এমনটা তো হয় না। তারপর পুবের বাঁশঝাড়ে একটা চাঁদ উঠল। অনেকক্ষণ অপেক্ষা করেও গোলাম মোল্লার সাড়া শব্দ নেই। মা আবার ডাকলে, ও গোলাম, গোলাম, গোলাম মোল্লা বাড়ি আছো? মা জানতো গোলাম এলে আর ভাবনা নেই, যেমন করে হোক মানুষটার একটা খবর সে আনবেই। রাত বিরেতে একমাত্র গোলামই অসীম সাহসের কাজ করতে পারে। তার প্রাণ ভয় পড়ে কিছু নেই। কিন্তু হঠাৎই মনে হলো গোলাম মোল্লার ঘরটার দিক থেকে কে যেন ছুটে বেরিয়ে এলো, আর হাতে কি যেন একটা চকচক করে উঠল। চাঁদের আলোয় দীপুর মা দেখলে গোলাম মোল্লা একটা ধারালো কাঠারি নিয়ে তার দিকে ছুটে আসছে। মা চিৎকার করে উঠল, ও গোলাম, গোলাম নাকি? কে গো তুমি? এক মুহূর্তের ব্যাপার। এক মুহূর্তের জন্য ভগবান বাঁচিয়ে দিলেন সেই দিন। হয়তো দীপুর ভবিষ্যতের জন্য মা বেঁচে গেল। নইলে ছিট প্রজা গোলাম মোল্লাই যে টাকা খেয়ে মাকে খুন করতে আসবে, কে ভাবতে পেরেছিল তখন? আর শুধু কি দীপুর মা?
হয়তোবা দীপুকেও খুন করে ফেলতো সেই দিন। টাকার এমনই খেলা। টাকায় সবাই বশ হয়। টাকার মতন নচ্ছার জিনিস সংসারে আর আছে নাকি? গল্প শুনতে শুনতে দীপঙ্কর আবার জিজ্ঞেস করত, তারপর মা? তারপর কি আর আমার জ্ঞান আছে? দরজায় হুড়কো লাগিয়ে তোকে কোলে করে ভগবানকে ডাকতে লাগলুম। রাতটা পোয়ালো, সকাল হলো, মানদা এলো, গুপি পেয়াদা সবাই এলো, আর তারপর বলতে বলতে মা কান্নায় ভেঙে পড়ত। তারপর বলতো, শেষকালে আর চেনা যায়নি রে, সারা শরীর এমন খণ্ড খণ্ড করে ফেলেছে। তোর বাবার হাতে 4টে আংটি ছিল, সেগুলো দেখেই সবাই চিনতে পারলে। তার 2 দিন 2 রাতও কাটল না, পুলিশ পেয়াদা গা ছেড়ে চলে যেতে আবার শুরু হলো। দিন রাত দরজা বন্ধ করে ঘরের ভেতর পড়ে থাকি আর শুধু ভগবানকে ডাকি। তা শেষকালে তাও ভয় করতে লাগলো। সারা গায়ে আর কাউকে বিশ্বাস করতে পারলাম না। মনে হয় সবাই গা শুধু লোক যেন টাকা খেয়েছে জ্যাঠ শ্বশুরের। টাকা এমনই জিনিস রে দীপু, সম্পত্তি এমনই জিনিস। ওই জমি জমা না থাকলে কিছুই হতো না, মানুষটাও অমন করে খুন হতো না, আর আমাকেও হাত পুড়িয়ে পরের বাড়ি এসে এই এমন করে রাঁধতে হতো না। তাই এইসব অনেক দিনের কথা, অনেক দিন আগেই এইসব গল্প দীপঙ্কর শুনেছে। ওই কিরণ, প্রাণমথবাবু, অঘোরদাদু, চুন্নুনি, বিন্তিদি, ওই ছিটে ফোটার কাহিনীও দীপঙ্করের অন্তরাত্মার সঙ্গে একাকার হয়ে গিয়েছিল। নিজের জন্মের সঙ্গে যে দুর্ভাগ্য তার সঙ্গী হয়ে আছে, তার থেকে মুক্তি পাবার স্বপ্ন দেখত দীপঙ্কর। কিন্তু কিরণের মতো অতটা বিশ্বাস করতে বুঝি ভয় হতো তার। বড় ভীতু দীপঙ্কর। কাউকে আঘাত দিতেও ভয় পেত, কাউকে ভালোবাসতেও তার ভয় হতো। মনে হতো কোনো কিছুকে খুঁচিয়ে তুলবার কোনো দরকার নেই, কাউকে খাটিয়ে কোনো লাভ নেই। যে যেমন আছে সবাই তেমনি থাকুক, কারোর যেন কোনো ক্ষতি না হয়, কোথাও যেন কিছুর ব্যতিক্রম না হয়। অঘোরদাদু হোক না কৃপণ, তার বিশ্বাসের যেমন কোনোদিন অমর্যাদা না করে দীপঙ্কর, অবিশ্বাসেরও তেমনি যথাযথ মূল্য যেন সে দেয়। লক্ষণ সরকার যদি তাকে চাটি মেরে তৃপ্তি পায় তো পাক, তাতে তার কি এমন ক্ষতি? একটু না হয় সে সহ্য করবে, একটু না হয় মুখ বুজে থাকবে, তাতে কালীঘাটের নিয়মিত জীবনযাত্রার ধারায় কোনো ব্যাঘাত না ঘটলেই হলো। অঘোরদাদু যেমন যজমানদের ঠকায় তেমনিই ঠকিয়ে যাবে। মধুসূদনদের রোয়াকে দুনি কাকারা যেমন পরনিন্দা করে তেমনি পরনিন্দা করবে। প্রাণমথবাবুও জেলে গিয়ে যদি দেশ সেবা করতে চান তা করুন। আর কিরণ যদি মনে করে লাইব্রেরি করেই স্বরাজ আসবে, তা মনে করুক। অথচ যা হবার তা হবেই। দীপঙ্কর অনেক ভেবে দেখেছে, কারোর ইচ্ছে অনিচ্ছের পরোয়া করে পৃথিবী তার নিজের পথ এতটুকু ছাড়বে না। সে চলবেই, বরাবর যেমন করে চলে এসেছে তেমনি করেই চলবে। আমরা কাছে যে কাকটা দিনের পর দিন চুপ করে খাবারের আশায় থাকে, তেমনি করেই সে বসে থাকবে, যতদিন বাঁচবে ততদিন। আর তার সঙ্গে দীপঙ্করও দিনের পর দিন নিজের পায়ে দাঁড়াবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। আর এমন করেই সব চলছিল। হঠাৎ লক্ষ্মীদিরা আসবার সঙ্গে সঙ্গে কেমন যেন আবার আশা করতে ভালো লাগলো দীপঙ্করের। লক্ষ্মীদির চিঠিগুলো লুকিয়ে লুকিয়ে একজনকে দিয়ে আসার মধ্যে কোথায় যেন একটা নিষিদ্ধ রোমাঞ্চ ছিল। লক্ষ্মীদির নাচ, লক্ষ্মীদির লেখাপড়া, লক্ষ্মীদির আদর, সব কিছু। দীপঙ্কর ভেবেছিল লক্ষ্মীদি যেন দীপঙ্করকে এক নতুন জীবনের সন্ধান দিয়েছে। তার স্কুল, কলেজ, লেখাপড়া, দেখাশোনা, ভাবা সমস্ত কিছুর মধ্যেই যেন এক নতুন উন্মাদনা এনে দিয়েছে লক্ষ্মীদি। এতদিন জীবনকে যেন এই দিক থেকে আস্বাদ করা হয়নি তার। কোনো এক অজ্ঞাত কুলশীল লোককে চিঠি দিয়ে আসার মধ্যে দীপঙ্করের কিসের স্বার্থ কে জানে, কিন্তু তবু সে কাজেও কত যেন উৎসাহ তার। বৃষ্টির মাথায় করে চিঠি দিয়ে আসার মধ্যে যেন কোনো স্বার্থসিদ্ধি আছে দীপঙ্করের, যেন চিঠিটা না দিয়ে আসতে পারলে তার মহা লোকসান হয়ে যাবে একেবারে। আর তারপর একদিন এলো সতী।
কিন্তু কি মর্মান্তিক তার আবির্ভাব। সেই সতী যদি এলোই তার জীবনে, তবে প্রথম সাক্ষাতের দিনে কেন অমন করে আঘাত দিলে সে? সেই আঘাতের কথা অনেক দিন ভুলতে পারেনি দীপঙ্কর। অনেক দিন ভেবেছে দীপঙ্কর। আর লক্ষ্মীদের কথা সে ভাববে না। কিরণ কতবার বলেছে, কি রে, ওদের মেম্বার করেছিস? কাদের? ওই তোদের বাড়ির ভাড়াটেদের মেয়েদের, ওই যাদের সঙ্গে তোর অত রগড়ারগড়ি। কথাটা সেদিন ভালো লাগেনি দীপঙ্করের। কিরণের কথাটার মধ্যে ইঙ্গিতটা ঠিক মুখরোচক ছিল না। বললে, ওদের সঙ্গে আমার অত ভাব নেই। কিরণ জিজ্ঞেস করেছে, কেন রে, কি হলো আবার? দীপঙ্কর বলেছিল, না, ওরা খুব বড় লোক। আসলে বড় লোক হওয়াটা ওদের বড় অপরাধ নয়। দীপঙ্করের মনে হতো, সেও তো ওদের কাছে তার কলেজের মাইনে বই কেনার টাকা চাইতে যাচ্ছে না, যাবেও না কোনো দিন। তাদের টাকা নিয়ে তারাই থাকুক। যতদিন প্রাণমথবাবু আছেন ততদিন তিনি দিয়ে যাবেন। কিন্তু যারা তাকে ছোট মনে করে তাদের সঙ্গে কি করে মিশতে পারে সে? সে তো সব বিষয়েই ছোট, সব বিষয়ে। শুধু অর্থের দিক দিয়েই নয়, সামর্থ্যের দিক দিয়েও বটে। আর শুধু সামর্থ্যের দিক দিয়েও নয়, অন্তরের দিক থেকেও। অর্থমূল্য দিয়ে যারা সব কিছুর বিচার করে তাদের কাছে দীপঙ্করের কতটুকু মূল্য? ওরাও তো অঘোরতা দুটি সমগোত্রীয়। দীপঙ্করকে ওরা করুণা করে, দীপঙ্কর গরিব বলেই ওরা সহানুভূতি দেখায়। হয়তো দীপঙ্করকে মানুষ বলেও মনে করে না। দীপঙ্করকে যদি মানুষ বলেই মনে করত, তাহলে তার হাত দিয়ে কি লক্ষ্মীদি চিঠি পাঠাতে পারত? লক্ষ্মীদি যে তাকে বিশ্বাস করে তার কারণ বিশ্বাসঘাতকতা করবার ক্ষমতা দীপঙ্করের নেই। তাই কিরণ বলেছিল, আরে বড়লোক বলি তো বলছি রে, ভজুদা বলেছে বড়লোকদের ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে টাকা নিতে কোনো দোষ নেই। তুই একবার যা না, দেখ না কি বলে। তা সেই দিন অনেকবার ভাববার পর দীপঙ্কর গিয়েছিল। বলতে গেলে কিরণই পাঠিয়েছিল জোর করে। সতী তখন বাড়িতে ছিল না। দীপঙ্কর জানত সেই সময় সতী বাড়িতে থাকে না। বৃহস্পতিবার ছোট মেয়েটা আসে দেরি করে। লক্ষ্মীদির কলেজের গাড়িটা গলির মোড়ে এসে একবার হর্ন বাজায়। দীপঙ্কর তৈরিই ছিল। লক্ষ্মীদি বাড়িতে ঢুকছিল আর দীপঙ্কর পেছনে গিয়ে দাঁড়ালো। ডাকলে পেছন থেকে, লক্ষ্মীদি। লক্ষ্মীদি ডাক শুনে পেছন ফিরেছে। বললে, দীপু, কি রে? তোমার সঙ্গে একটা কথা আছে লক্ষ্মীদি। তা কথা আছে তো ভেতরে আয় না। দীপঙ্কর বললে, তোমাকে একলাই বলবো, কারোর সামনে বলতে চায় না। লক্ষ্মীদি হাসল। বললে, কেন রে, খুব গোপন কথা বুঝি? না, তোমার বোনের সামনে বলতে চায় না। কেন? সতী কি করলে তোর? তোমার ছোট বোন আমাকে দেখতে পারে না। কি করে বুঝলি তোকে দেখতে পারে না? কি জানি, তোমার সঙ্গে বেশি কথা বলি বলে হয়তো। কিন্তু আমি তাকে কিছুই বলিনি কোনো দিন, অথচ আমাকে দেখলেই কেমন গম্ভীর হয়ে যায়। সেজন্যই তো আগেকার মতন তোমাদের বাড়িতেও আমি আসি না। অথচ তোমার কাছে শুনেছিলাম তোমার বোন খুব ভালো। তা আমি বুঝি সতীর চেয়েও ভালো? দীপঙ্কর শুধু হাসল, কিছু বলতে পারলে না মুখ ফুটে। তারপর লক্ষ্মীদি বললে, আয় আয়, ভেতরে আয়, সতী এখন নেই বাড়িতে, তোর কি কথা আছে আমি শুনব। ওপরে লক্ষ্মীদি পড়ার ঘরে গিয়ে বইগুলো রাখলে, জানালাটা খুলে দিলে। দীপঙ্কর ভাবছিল কেমন করে লাইব্রেরির চাঁদার কথাটা পারবে। একখানা রসিদ বই দিয়ে দিয়েছিল কিরণ, দ্য কালীঘাট বয়েজ লাইব্রেরির রসিদ বই, রাবার স্টাম্প লাগানো। কথাটা পারতে কেমন যেন দ্বিধা হচ্ছিল। 2 টাকা চাঁদা চাইতেও কেমন যেন লজ্জা হচ্ছিল। 2 টাকা কি আর সোজা কথা? 2 টাকা না হলে 1 টাকা, কিরণ বলে দিয়েছে। আর যদি 1 টাকা না দিতে চায় তাহলে 8 আনা, সে 8 আনাই সই। 8 আনা দিতে চাইলেও ছাড়বি না। 2খানা করে বই পাবে দিনে। ভালো করে বুঝিয়ে বলতে পারবি তো?
নাকি হাঁদার মতন কেবল সুন্দর মুখের দিকে চেয়ে সব ভুলে যাবি? লক্ষ্মীদি একটা শাড়ি আর সেমিজ নিয়ে বাইরে গেল, বললে, তুই বস, আমি আসছি। কিরণ বলেছিল যে কোনো রকমভাবে মেম্বার ওদের করতেই হবে, বুঝলি? আর তুই যদি না পারিস আমাকে নিয়ে যাস সঙ্গে করে, আমি ঠিক মেম্বার করে নেব ওদের। সবাইকে আমি তো মেম্বার করলাম, রাখাল, নির্মল, পালিত, সবাইকে তো আমিই মেম্বার করলাম। তাহলে তোকে প্রেসিডেন্ট করে লাভটা কি আমার? লক্ষ্মীদি ঘরে এলো, বললে, চা খাবি? চা? দীপঙ্কর লক্ষ্মীদির মুখের দিকে চেয়ে দেখলে সত্যি লক্ষ্মীদিকে বেশ দেখাচ্ছে। শাড়িটা বদলে নিয়েছে, বদলে পরে আয়নার সামনে গিয়ে পাউডার ঘষছে মুখে, চুলের খোপাটা ঠিক করে নিচ্ছে। না, হঠাৎ সামলে নিলে দীপঙ্কর। কিরণের কথাটা মনে পড়ল। সুন্দর মুখের দিকে চেয়ে সব যেন ভুলে যাস না। যারা বড় লোক তাদের ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে কাজ আদায় করতে হয়। কিরণকে ভজুদা বলে দিয়েছে। দীপঙ্কর বললে, হ্যাঁ খাবো। রঘু 1 কাপ চা এনে দিয়েছিল। লক্ষ্মীদি সেদিকে ঘাড় ফিরিয়ে বললে, আর 1 কাপ চা নিয়ে আয় রে রঘু, দীপুও আজ চা খাবে। রঘুও অবাক হয়ে গেছে, বললে, দীপু বাবু, তুমিও চা খাও? দীপঙ্কর বললে, খাই না, আজকে খাবো। লক্ষ্মীদি বললে, আমার কথাই ও চা খাচ্ছে। রঘু আবার চা দিয়ে গেল। কিরণ বলেছিল চা মানে কুলের রক্ত, কিন্তু হোক কুলের রক্ত, হয়তো কিরণ শুনলে রাগও করবে। দ্য কালীঘাট বয়েজ লাইব্রেরির প্রেসিডেন্ট হয়ে কেন সে চা খেলে? কিন্তু সেদিন লক্ষ্মীদির সঙ্গে এক টেবিলে পাশাপাশি বসে চা খেতে তার ভালোই লেগেছিল। পরে জীবনে অনেকবার এই তার প্রথম চা খাওয়াটার কথা মনে পড়েছে। চা খাওয়ার জন্য নয়, কিন্তু লক্ষ্মীদির আদরের জন্যই চা খাওয়াটা তার স্মরণীয় হয়ে আছে। কিন্তু পরে মনে হয়েছিল সেদিন সে চা খায়নি, বিষ খেয়েছিল। সক্রেটিসের মতন হেমলক খেয়েছিল দীপঙ্কর। কিন্তু সক্রেটিসের মতন সে বলতে, অ্যানকার, বি হোপফুল দেন, জেন্টেলম্যান অব দ্য জুরি, অ্যাজ টু ডেথ, অ্যান্ড দিস ওয়ান থিংস হোল্ড ফাস্ট, দ্যাট টু এ গুড ম্যান, whether alive or dead, no evil can happen, nor are the gods indifferent to his well-being. লক্ষ্মীদি হঠাৎ বললে, চা কেমন লাগলো রে দীপু? দীপঙ্কর বললে, খুব ভালো লক্ষ্মীদি। তবে তবে যে তুই চা খাস না? দীপঙ্কর বললে, তোমার সঙ্গে বসে খাচ্ছি বলে বোধহয় বেশি ভালো লাগছে, অন্য কারোর সঙ্গে খেলে হয়তো এত ভালো লাগবে না। লক্ষ্মীদি হো হো করে হেসে উঠল, বললে, তুই তো বেশ কথা বলতে শিখেছিস। When my daisy side by me, I need no sugar in my tea. কি বল? একদিন লক্ষ্মীদি চকলেট দিয়েছিল, সে অনেক দিন আগেকার কথা। সেদিন সেই চকলেট দীপঙ্কর খেতে পারেনি। সেদিন সন্দেহ হয়েছিল। তারপর অনেকবার দেখেছে লক্ষ্মীদিকে, অনেকভাবে মিশেছে লক্ষ্মীদির সঙ্গে। এখন আর সন্দেহ হয় না। দীপঙ্কর চায়ের শেষ ফোঁটাটুকু পর্যন্ত গলায় ঢেলে নিঃশেষ করে দিলে। তারপর বললে, তোমার ছোট বোন এক্ষুনি না এসে পড়ে। কেন রে, সতীকে তোর অত ভয় কেন বলতো? দীপঙ্কর বললে, ভয় নয়, কেমন যেন আমাকে পছন্দ করে না বলে মনে হয়। কেন, তোকে কিছু বলেছে? বলেনি, কিন্তু আমার দিকে অমন করে চায় কেন? সেদিন ব্যারিস্টার পালিতের বাড়িতে দেখে তাই মনে হলো। লক্ষ্মীদি হঠাৎ গম্ভীর হয়ে গেল, বললে, বুঝেছি, সে আমার জন্য। তোমার জন্য? কেন? তোমার জন্য আমাকে অপছন্দ করবে কেন? লক্ষ্মীদির মুখের দিকে চেয়ে দেখলে দীপঙ্কর, মুখটা যেন হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল। লক্ষ্মীদি যেন হঠাৎ বড় গম্ভীর হয়ে গেল। লক্ষ্মীদি চোখ নিচু করে কি যেন ভাবতে লাগল। দীপঙ্কর সেই দিকে চেয়ে কিছুই বুঝতে পারলে না।
হঠাৎ কী এমন ঘটল যার জন্য অমন গম্ভীর হয়ে গেল লক্ষ্মীদি? দীপঙ্কর হঠাৎ জিজ্ঞেস করলে, কি হলো তোমার লক্ষ্মীদি? সে তুই বুঝবি না ভাই, বড় হলে বুঝতে পারবি। দীপঙ্কর বললে, তুমি বলো না, আমি ঠিক বুঝতে পারবো, আমি তো এখন অনেক বড় হয়ে গেছি। না রে, ওসব তুই বুঝবি না। এই বলে লক্ষ্মীদি আবার দীপঙ্করের মুখোমুখি চাইলে, বললে, জানিস, আমাকে কেউ বুঝতে পারে না, আমার বাবাও আমাকে বোঝে না, সতীও আমাকে বোঝে না। মা বেঁচে থাকলে হয়তো বুঝতো। এই বলে লক্ষ্মীদি টেবিলে মাথাটা ঠেকিয়ে মুখ ঢেকে ফেললে। তারপর লক্ষ্মীদির শরীরটা মাঝে মাঝে ফুলে ফুলে উঠতে লাগল। দীপঙ্কর কি করবে বুঝেই উঠতে পারলে না। লক্ষ্মীদি কি কাঁদছে নাকি? কেমন যেন অস্বস্তি হতে লাগলো দীপঙ্করের। লক্ষ্মীদির এমন পরিচয় তো কখনো পায়নি দীপঙ্কর। লক্ষ্মীদি তো তাকে মেরেছে, লক্ষ্মীদি তাকে আদরও করেছে, লক্ষ্মীদি তাকে চকলেটও দিয়েছে, কিন্তু লক্ষ্মীদি তো কখনো এমন করে তার সামনে বসে কাঁদেনি। দীপঙ্কর ডাকলে, লক্ষ্মীদি। লক্ষ্মীদি তবুও মুখ তুললে না, তখনও ফুলে ফুলে উঠছে শরীরটা। তাহলে লক্ষ্মীদিরাও কাঁদে? দীপঙ্করের এতদিন ধারণা ছিল কাঁদবার জন্য বুঝি পৃথিবীতে অন্য মানুষ আছে। মা আছে, চুন্নুনি আছে, দীপঙ্কর নিজেও আছে। কিন্তু লক্ষ্মীদিরা যে অন্য জাতের মানুষ। এই এত টাকা, এত গুণ, এত নাচ, এরাও কাঁদে নাকি? দীপঙ্কর আবার ডাকলে, লক্ষ্মীদি, আমি তাহলে আসি। এইবার লক্ষ্মীদি মুখ তুললে, তাড়াতাড়ি চোখটা মুছে নিয়ে একবার হাসবার চেষ্টা করলে, কিন্তু বড় ফ্যাকাশে দেখালো সেই হাসিটা। বললে, যাকগে, কিছু মনে করিস না ভাই, যা বলেছি ভুলে যা তুই। লক্ষ্মীদি বলে কি? ভুলে যাবে দীপঙ্কর? তার সেই দিনের জীবনের এত বড় ঘটনাটা সে ভুলে যাবে? তাহলে কেন সে দীপঙ্কর হয়ে জন্মেছে? কেনই বা সে ছোটবেলা থেকে এত দুঃখ পেয়েছে? কেনই বা তার জন্মের পর তার মাকে বিধবা হতে হয়েছে? বিধবা হয়ে ঈশ্বর গাঙ্গুলি লেনের অঘোর দাদুর বাড়িতে আশ্রয় নিতে হয়েছে? কেন মানুষের আর প্রকৃতির কাছে সে এত ঋণী হয়ে রয়েছে? সকালবেলায় রোদ, দুপুরবেলায় চিলের ডাক, আমড়া গাছের ডালের ফাঁক, হাজি কাশিমের ভাঙা বাগান, আগুন খাকির পুকুর, আর পুকুরের ওই ধারে ধান ক্ষেত কেন তাকে এতদিন আকর্ষণ করে এসেছে? হয়তো দীপঙ্করের ঈশ্বরের তা ইচ্ছা নয়, হয়তো সেজন্যই মানুষের কাছে এত আঘাত পেয়েছে, হয়তো সেজন্যই মানুষের কাছে এত ভালোবাসাও সে পেয়েছে। আঘাত আর ভালোবাসা, ঘৃণা আর আদর, অপমান আর সম্মান, এই সমস্ত দিয়েই তো দীপঙ্কর হয়ে উঠেছে সে। কে তার নাম রেখেছিল কে জানে? তার নামের সঙ্গে তার এই স্বভাবের দিক কি তিনি দেখতে পেয়েছিলেন? একদিন বড় হয়ে মাকে জিজ্ঞেস করেছিল, আমার নাম কে রেখেছিল মা? মা বলেছিল, কে আবার রাখবে? আমি। তা এত নাম থাকতে দীপঙ্কর নাম রাখতে গেলে কেন তুমি? মা বলেছিল, বাডরার ছোট তরফের মল্লিকবাবুর নাতি হলো, তারা তার নাম রাখলে দীপঙ্কর। তা মানে তো বুঝিনি, তাই তুই হলে তোর নামও রাখলুম দীপঙ্কর। তাহলে আজকের মতো এখানেই রাখি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। হ্যাঁ, নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানান গল্পখানা কেমন লাগছে। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকুন, নমস্কার।